মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের পড়ে শোনাবো শিবরাম চক্রবর্তীর লেখা একটি খুবই মজার গল্প। গল্পের নাম আমাদের গ্রামের বোকচৈতন। ওই লোকটাই যে এই গাঁয়ের বোকচৈতন প্রথমে আমি বুঝতেই পারিনি। রোয়াকে বসা ভদ্রলোকটি বলে দেওয়ার পর তখন আমার ঠাউর হলো। দেখলাম লোকটার গায়ে বুটিদার শার্ট, 20 বছর আগেকার ফ্যাশন, আর পরনে ফিনফিনে কাঁচির কাপড়, যা খুব কম লোকই আগে পরতো, কিন্তু কাপড়ের অভাবে এখন পরতে বাধ্য হচ্ছে। তার উপর আবার পায়ে পামশু। পামশু যে কবে এ যুগের সভ্য মানুষ পদচ্যুত করে দিয়েছে, মানে পা থেকে বরখাস্ত করে দিয়েছে বললেই হয়। তাছাড়া তাছাড়াও তার হাতে আবার রিস্টও আছে। রোয়াকে বসা লোকটি আমাকে দেখিয়ে দিলেন। তথাপি এসব সত্ত্বেও লোকটাকে বোকচৈতন বলে আদৌ আন্দাজ করা যেত না, যদি না রোয়াকে বসা উক্ত ভদ্রলোক আমার চোখে আঙুল দিয়ে ওইভাবে না দেখিয়ে দিতেন। সবেমাত্র সেদিনে আমি সেই গাঁয়ে গিয়ে উঠেছি, এই দিন কতকের জন্যে হাওয়া বদলের মতলব নেই। এবং বোকচৈতন ভদ্রলোকের আটচালার অবস্থা দেখে মনে হলো তিনিও খুব বেশি দিনের বাসিন্দে নন। তার বাড়ির সামনে যেরকম বড় বড় ঘাস দেখলুম তখনও তারা কাটা পড়েনি, তাতেই বোঝা গেল তিনিও খুব অল্প দিনে এখানে এসে উঠেছেন। তো বোকচৈতন ভদ্রলোক তার আটচালার দ্বারদেশে দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে যদ্দূর মনে হলো আমার দিকেই তিনি কুটিল দৃষ্টিতে তাকিয়ে আমাকেই কৃপা কটাক্ষপাত করছেন। অন্তত এরকম সন্দেহ হলো আমার। বটে বটে, আমি সাগ্রহে বললাম, একজন বোকচৈতন নাকি? হ্যাঁ, বোকচৈতন বলে বোকচৈতন, 1 নম্বরের একটা ইডিয়েট। যান না, আপনি কে বলুন না, ধান গাছ থেকে কড়ি কাঠ হয়, এক্ষুনি বিশ্বাস করবে। যা বলবেন তাই বিশ্বাস করে বসে আছে। ও তাই নাকি? তাহলে তো আমি বলি, তাহলে তো একটা আস্ত বকচৈতনই বটে। আস্তে আস্তে আমি এগোই। দণ্ডায়মান বকচৈতনের দ্বারদেশ পর্যন্ত এগিয়ে যাই। একটু ভয়াবহই যাই বলতে কি। এই যে নমস্কার, হাত তুলতে তুলতে বলি। ভাবের সূত্রপাতে আর মারামারির সময় হাত তো তুলতেই হয়। তা বকচৈতন্য জবাব দিল, ডিটো, পুনশ্চ আর কি, অর্থাৎ কিনা আপনাকেও, তথাস্তু। আচ্ছা, একটা কথা শুনেছেন? আজকালকার বিজ্ঞানের কাণ্ড, অদ্ভুত কাণ্ড কারখানায় বলতে হয়। আমি আরম্ভ করি। আমাদের ধান গাছ থেকে নাকি? হ্যাঁ, হ্যাঁ, শুনেছি বই কি। বকচৈতন বাহা দিয়ে বলল, কড়ি, বর্গা, বিম, চৌকাঠ, চেয়ার, টেবিল, তক্তপোষ সব বানাচ্ছে। কবে শুনেছি? এ তো বহুদিনের কথা। কে না জানে? আমি একটু দমে যাই। না, না, সে কথা বলছি না। বহুদিনকার আবিষ্কার সে তো জানা কথাই। ওসব স্থূল জিনিস নয়। ও তো অনেক আগেই বানিয়েছে। আজকাল ওসবের চেয়েও ঢের সূক্ষ্ম জিনিস হচ্ছে নাকি ধান গাছ থেকে। এই যেমন, কি বলবো আমি আর ভেবে পাই না। ধরুন না কেন, এইসব ধরনের সূক্ষ্ম জিনিস, এই যেমন, হ্যাঁ, এই যেমন ঢাকাই মসলিন, সেফটি পিন, অবনী ঠাকুরের ছবি। বকচয় তো নিজেই বলে দেয়। এমনকি আজকালকার গদ্য কবিতা পর্যন্ত যাবতীয় সূক্ষ্ম জিনিস সমস্ত এই ধান গাছ থেকে। এই কথা কে না জানে? এবার আমি রীতিমতো দমে যাই। তা তা যা বলেছেন, আমি আমতা আমতা করে বলি। ধান গাছের প্রসঙ্গে খুব সুবিধা করতে না পেরে অগত্যা আমি অন্য কথা পাড়তে যাই। আচ্ছা, একটা খবর শুনেছেন কি? যুদ্ধের নতুন খবর। হিটলার নাকি ইংলিশ চ্যানেল জমিয়ে দেওয়ার মতলব করেছে। চ্যানেল জমিয়ে সেই যুগের সেতুবন্ধের মতো, বুঝেছেন মশাই, তার উপর দিয়ে সৈন্য সামন্ত, ট্যাঙ্ক সবকিছু নিয়ে গটগট করে বিলেতে গিয়ে হাজির হবে। শুনেছেন নাকি? হ্যাঁ, শুনেছি বইকি, শুনেছি। আর এইজন্যই তো কত লাখ টন বরফের পর্যন্ত অর্ডার দিয়ে দিয়েছে হিটলার।
নর্থ পোল থেকে সেসব বরফ আমদানি হবে। সেখানে ছাড়া অত বরফ আর পাবে কোথায় বলুন না? আমেরিকান জাহাজে আসবে সেই সব বরফ। ইংরেজ ব্যাপারীরা নাকি সাপ্লাই করবে শুনেছি মশাই। বলতে কি এইটি আমার সবচেয়ে আশ্চর্য ঠেকছে। বলেই ভদ্রলোক সামান্য একটু ভুরু কুঁচকে সন্দিগ্ধ নেত্রে আমার দিকে তাকালেন। তা এমনই বা আশ্চর্য কি? এই যুগে তো সবই সম্ভব। মানুষের পক্ষে অসম্ভব কিছু আছে? এই মানুষই তো বনে গেলে মির্জাফর হয়। মির্জাফর বনতে আর কতক্ষণ? কি বলেন মশাই? আর তাছাড়া মির্জাফর বনলেই বা দোষটা কি? বিজনেস ইজ বিজনেস। তাই নয় কি? বলুন? আমি যে কি বলবো তার ভেবে পাই না। নিজেই বোকা বনে যাই। তাহলেই ভেবে দেখুন, সেই বরফের চাঁয় এসে পড়লে কি মজাই না হবে। সমস্ত ইংলিশ চ্যানেল জমে গিয়ে প্রকাণ্ড একখানা মালায় বরফ। ভাবতেই আমার গা কাঁটা দিচ্ছে। তখন কেবল চাঁচো আর খাও। হ্যাঁ, ইংরেজদের তো পোয়া ১২। দেশ যাই যাক, বিনে পয়সায় বরফ খেয়ে বাঁচবে। এই বোকচৈতন দেখতে পাচ্ছি, এ তো আমার উপর দিয়ে যায়। ভদ্রলোকের বোকামির বহরে আমি এমন অবাক হয়ে গেলাম, আমি জবাব দেব কি? আমার মাথার ভেতরে বো, বো করতে লাগলো। ভদ্রলোক উত্তর মেরুর বরফের সাহায্যে ইংলিশ চ্যানেল জমিয়েই ক্ষান্ত হলেন না। সেই অসাধ্য সাধনেই নিরস্ত হওয়ার পাত্র তিনি নন। তারপরেই দুহাত দিয়ে একটা মাছিকে মড়িমাছি করে পাকড়াবার চেষ্টায় লাগলেন। মাছির মঙও তখন তাঁর ত্রিসীমানায় ছিল না। অবশেষে তার যারপর ন্যায় চেষ্টায় ব্যর্থ হয়ে পরিশ্রান্ত হয়ে কপালের ঘাম মুছবার জন্য তিনি রুমাল বার করলেন। আর করতেই সেই সময়ে তার পকেট থেকে একটা চিঠি পড়ে গেল। খামখানা আমি তুলে নিলাম। খামের মাথায় বাংলাদেশের কোনো বিখ্যাত মাসিক পত্রিকার নাম ছাপানো এবং তার তলায় যার নাম লেখা তিনিও বাংলাদেশের একজন কম নামকরা লেখক নন। অনেক মাসিক পত্রিকাতেই তাঁর লেখা বেরোয়। বিনা মেঘে বজ্রপাত হলেও আমি অতটা ঘাবড়ে যেতাম না। আপনি আপনি? আপনি মেঘের মিত্র? কি আশ্চর্য! চিঠিখানা ওর হাতে ফিরিয়ে দিতে বলি, "হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি মেঘের মিত্রই বটে। অদ্ভুত আপনার ধরবার ক্ষমতা মানতে হয়।" তখন আমার নিজের পরিচয় দিতে হলো ভদ্রলোককে। "তাই নাকি?" মেঘেন আমার দিকে তাকিয়ে বললেন, "বটে! তুমি সেই তুমি? তা তুমি এতক্ষণ ধরে ওরকম বোকা সাজছিলে কেন?" আমি জানতে চাইলাম। "পাড়াগাঁয়ে বাস করতে হলে কি বোকা সেজে থাকতে হয় নাকি? সেটাই কি নিরাপদ নাকি?" "আরে না, না, তোমাকে একটু মজা করছিলাম।" মেঘেন বলল, "এই আরকি।" তারপর একটু ইতস্তত করে আসল কথাটা ফাঁস করল মেঘেন। "আমি ভেবেছিলাম যে তুমিই বোধহয় এই গাঁয়ের বোকচৈতন। ওই যে লোকটা, রোয়াকে বসে আছেন ওই ভদ্রলোক, আধ ঘন্টা আগে তোমার কথা আমাকে বলছিলেন। সত্যি বলতে কি তোমার সম্বন্ধে এরকম ভুল ধারণা সৃষ্টি হওয়ার মূল কারণ কিন্তু উনি। ও কিন্তু ওই লোকটা আমায় বলেছিল যে তুমিই হচ্ছ সেই চিজ, সেই দুর্লভ বস্তু। আমিও জানাতে বাধ্য হই। কে ওই লোকটা? তুমি কি চেনো নাকি?" আমি মেঘেনকে জিজ্ঞেস করি। "কি করে জানবো?" মেঘেন বলে, "আমার এ গাঁয়ে আসার এখনো ২ দিন হয়নি।" সেই সময় একজন বুড়ো লোক বাজার করে ফিরছিলেন। তার আজানুলম্বিত দাড়ি নিয়ে। তার সামনে গিয়ে তার কাছে আমরা জানতে চাইলুম। "আচ্ছা মশাই বলতে পারেন?" আমরা জিজ্ঞেস করলুম। "রোয়াকে বসা ওই লোকটি কে বলুন তো?" "রোয়াকে বসা? উহু, রোয়াকে বসানো তাই বলুন।" বৃদ্ধটির খুঁটিনাটির দিকে খর লক্ষ্য দেখা গেল। "রোয়াকে বসানো ওই লোকটি?" বৃদ্ধ ব্যক্তি বললেন, "হ্যাঁ, উনি হচ্ছেন আমাদের গাঁয়ের বোক চৈতন, উনিই। এই সবেমাত্র পাগলাগারদ থেকে ছাড়া পেয়েছেন।" তখন মেঘেন আমায় বলল, "এসো এবার একটু চা খাওয়া যাক কিংবা ডাবের শরবত। তোমাদের দুজনকে পুনরায় আবিষ্কার করতে যা মাথা ঘেমে গেছে, উফ!" গ্রামে একটা ছোটখাটো রেস্তোরাঁও আছে দেখা গেল। সেখানকার ইতর ভদ্র সকলেরই সেটা আড্ডাখানা। যা মাত্রই টের পেলাম। কিন্তু কারা যে ইতর আর কারা যে ভদ্র
বুঝতে অবশ্যই বেশ বেগ পেতেই হচ্ছিল। আমাদের চা পান শেষ হতে না হতে থানার দারোগাবাবুর পায়ের ধুলো পড়ল সেখানে। মেঘেন তাকে বলল, দেখুন মশাই, ওই যে রোয়াকে বসা কি বসানো যাই হোক, ওই লোকটিকে দেখেছেন? ওকে তালাশের মধ্যে রাখা আপনাদের উচিত ছিল না বলুন? ও, ওই যে বোসজামশাই? দারোগাবাবু একটু বিস্মিতই হলেন। কেন? উনি কি করেছেন? করবেন আর কি। আমি বললাম, তবে কিনা ওরকম লোককে পাগলাগারদ থেকে খালাস দিয়ে আপনারা ঠিক করেননি। ওই ধরনের বদ্ধ পাগলদের বাইরে ছেড়ে রাখা কি ভালো? খোলসা করেই বললাম, খুব নিরাপদ নয়, আমাদের মতো অন্তত। বোসজামশাই পাগল? কে বললে? দারোগাবাবু এমন দৃষ্টিতে তাকালেন যেন আমরাই ওই জাতীয় কিছু হব। কে বললে কথা আপনাদের? কেন ওই দাড়িওয়ালা এক ভদ্রলোক? মেঘেন তার অপরাজেয় কথাশিল্পের সাহায্যে উপরোক্ত সংবাদদাতা চমৎকার নিখুঁত এক বর্ণনা করে দিল। ও, আমাদের দা ঠাকুর? হ্যাঁ, তাই বলুন। তার কথা ধরবেন না। সেই দাড়িওয়ালা দা ঠাকুর? দারোগার হাসি আর থামতে চায় না সহজে। কেন? সে লোকটি কে? আমি জিজ্ঞেস করি। সেই ক্ষণজন্মা মহাস্থবির? কে তিনি? আরে, তার কথা আবার মানুষে ধরে? দারোগা আমাদের হেসেই উড়িয়ে দেন। সেই তো, সেই তো এই গাঁয়ের ১ নম্বরের একেবারে ১ নম্বরের এক বোকচৈতন। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।